ডক্টর ইউনূস এবং তার পারিষদবর্গের অর্থলিপ্সু মানসিকতা এবং হিংস্রতা, নির্মমতা, নৃশংসতার সবল যে ছাত্রদের উপর পড়বে এটা অনেক ছাত্ররা অতীতে বুঝতে পারেনি। তাদের ধারণা হয়েছিল হয়তো শেখ হাসিনা এবং তার রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধাদের উপরই নৃশংসতা সীমাবদ্ধ থাকবে। কিন্তু এই নিষ্ঠুর অর্থলিপ্সু যাদের ঘাড়ে পা রেখে ক্ষমতায় আরোহণ করেছে অবৈধভাবে, তাদের উপরে আজ যে নৃশংসতা দেখিয়েছে, এখন বোধহয় আমাদের ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছেন যে এই ইউনূস প্রকৃতপক্ষে মানুষরূপী এক হিংস্র দানব। তা না হলে মাইলস্টোন স্কুল এবং কলেজের যে নির্মমতা, বিমান দুর্ঘটনার নৃশংসতায় শত শত কোমলমতি প্রাণ মৃত্যুর মুখে ঢলে পড়েছে, সেই ঘটনায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের প্রতি আজকে যে নির্দয় আচরণ করা হয়েছে, পেটানো হয়েছে, ছাত্রীদের হোস্টেল থেকে বের হয়ে সত্য ঘটনা প্রকাশ করার পথে বাধা সৃষ্টি করেছে, তা সারা বিশ্ব দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে। কারণ বাংলাদেশের কোনো মিডিয়াকে তো আর এসব প্রচার করতে দেবেন না। মিডিয়ার কণ্ঠ তো স্তব্ধ করে রেখেছেন। কোনো কোনো মিডিয়া কণ্ঠ স্তব্ধ করা লাগে নাই, নিজেরাই দালালি করছেন। সেক্ষেত্রে আটকা পড়েছিল ইউনূস এবং ডাস্টবিন শফিক সেই ক্যাম্পাসে। অনেক চেষ্টা করে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে তাদের উদ্ধারের যে অভিযান, সেই অভিযানকালেও কোমলমতি বাচ্চাদের যেভাবে মারধর করা হয়েছে, এই মারধর করা পাষাণী হৃদয়ের অধিকারীও কেউ করতে পারত কিনা সেটা নিয়ে সংশয়। দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয়েছে ছাত্ররা তাদের একটা দাবি নিয়ে সচিবালয়ে গিয়েছিল। সেখানে বিশাল সংখ্যক পুলিশদের নিয়ে তাদের যে নির্মমভাবে মারধর করা হয়েছে, সেই যে নির্মমতা, হিংস্রতা, বর্বরতা, নারকীয় আচরণ তাদের সঙ্গে, ছাত্রদের আমার মনে হয় তাদের ঘুম ভেঙেছে। তারা বুঝতে পেরেছেন কোটা বিরোধী আন্দোলনই ছিল না মুখ্য, মুখ্য ছিল ক্ষমতা আরোহণ করা। এবং যারা সেদিন নেতা হিসাবে দাবি করেছিলেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস সহ অন্যরা, তারাই হুঙ্কার দিয়ে বলছেন যদি ছাত্ররা সরে না যায় কঠোর অবস্থান নেওয়া হবে। সেই কঠোর অবস্থানের দৃশ্য সেনাবাহিনী এবং পুলিশ যে নির্দয়ভাবে ছাত্রদের পিটিয়েছে, মেরেছে, এটা অতীতের কখনোই ঘটেনি। আবার একটি স্কুলের একটি দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের যে করুণ পরিণতি হয়েছে, সেক্ষেত্রেও চাঁদা আদায়ের জন্য ডক্টর ইউনূসের দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আসুন ত্রাণে সাহায্য করুন। টার্গেটটা হচ্ছে টাকা সংগ্রহ করা। কারণ ইউনূস সুদের ব্যবসা করে, সেভাবেই তিনি অর্থবিত্ত করে বিভিন্ন প্রভাবশালী মহলকে ম্যানেজ করে মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছেন। তার প্রভুরা যেভাবে পরিকল্পনা দিয়েছিল সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। এখন তার টার্গেট টাকা আদায় করা। অতীতেও প্রাকৃতিক দুর্যোগের জন্য টিএসসিতে যে পরিমাণ টাকা আদায় করা হয়েছিল, সেই টাকা কি যারা ক্ষতিগ্রস্ত তাদের ভিতরে ডিস্ট্রিবিউট করা হয়েছে? সবটা করা হয়নি। এখন আবার একটা স্কুলের সামান্য দুর্ঘটনা, একটা স্কুলে কতজন শিক্ষার্থী থাকতে পারে, রাষ্ট্রের এত ফান্ড থাকা সত্ত্বেও ইউনূস তার অ্যাকাউন্ট দিয়ে বিজ্ঞাপন দিয়েছে, আসুন টাকা দিন। আসলে সুদের ব্যবসায়ী তো, তার কাছে টাকাটা অনেক গুরুত্বপূর্ণ। এই নির্মমতা, নৃশংসতায় রাষ্ট্রের যে ত্রাণ তহবিল আছে সেখান থেকে সাহায্য করার চেয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়াই হচ্ছে তার টার্গেট। আর দ্বিতীয় দফা, সেই কোমলমতি শিক্ষার্থীদের যারা সহপাঠী বা ওই শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রী, তাদেরকে বেধড়কভাবে মারধর করার নির্মমতা। এবং সচিবালয় ক্যাম্পাসে আজকে যে নিষ্ঠুরতা, নির্মমতার পরিচয় ইউনূস তার বাহিনীকে দিয়ে দেখিয়েছেন, সেটা গোপালগঞ্জের ঘটনাকে আবার মনে করিয়ে দিচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনূস রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন তার পারিষদবর্গকে দিয়ে। চট্টগ্রামে আর এক নিষ্ঠুরতা সবাই দেখল। সোয়াত বাহিনী, কুকুর বাহিনী, র্যাব, আর্মি সব দিয়েও শেষ রক্ষা হয়নি। কক্সবাজার একই অবস্থা। গোপালগঞ্জে তো ভয়াবহ প্রতিরোধের মুখোমুখি হয়েছেন। গোপালগঞ্জে দুই উপদেষ্টা গিয়ে ভাঙা মঞ্চ পরিদর্শন করলেন, কিন্তু নির্মমতার শিকার হয়ে যারা মারা গেলেন সেই শহীদদের বাড়িতে যাওয়া, তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া বা তাদের জন্য কি করণীয়, সেক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নাই। এই নরপিশাচদের সম্পর্কে জাতি জাগ্রত হয়েছে। অনেকেরই ঘুম ভেঙেছে, অনেকেরই ভুল ধারণা ভেঙেছে। অনেক টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব, অনেক সাংবাদিকরা
এবং যারা সেদিন আন্দোলনে ছিলেন তারা পর্যন্ত বলতেছেন যে আমরা প্রতারিত হয়েছি, আমাদের রক্তের উপর থেকে ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা আয় করা, ক্ষমতার অপব্যবহার করা, রাজনৈতিক দল গঠন করা, এটাই যে মেটিকুলাস ডিজাইন ছিল আমরা অতীতে বুঝতে পারিনি। ইউনুস এবং তার পারিষদ বর্গের, তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে। ইউনুস এবং তার কুশীলবদের পরিত্রাণ হবে না, কারণ যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছিলেন তারাই বুঝতে পারছে আপনারা বেনিয়া, আপনারা সেবক নন, আপনারা শোষক, আপনারা সমবেথী নন, আপনারা নির্মম নৃশংস বর্বরোচিত আচরণ করার মানুষ। অপেক্ষা করুন না, স্বল্প সময়ই মানুষের ভুল ধারণা ভেঙে গেছে। এই ইউনুস গংদের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগলো না। যারা তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদের সমর্থন দিয়েছেন, কিছু জ্ঞান পাপীরাও, তাদেরও এখন ঘুম ভাঙতে শুরু করেছে। রক্ষা হবে না, কোনো প্রশাসন, কোনো পুলিশ, কোনো সোয়াত বাহিনী, কোনো ডগ স্কোয়াড রক্ষা করতে পারবে না। সে সময় খুব দূরে না। বাঙালি জাগ্রত হন। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম দিয়ে যে বাংলাদেশ অর্জন করা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসা বাংলাদেশকে এই হায়েনাদের কবল থেকে অবশ্যই আমাদের উদ্ধার করতে হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তাৎক্ষণিক লাইভে। প্রিয় দর্শক, আমরা আবার লাইভে আসতে হলাম। সকালে আমরা লাইভ করেছি। প্রিয় দর্শক, রাজপথে রক্তাক্ত শিক্ষার্থী ডক্টর ইউনূস কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এই বিষয়ে তাৎক্ষণিক লাইভ। আপনারা জানেন যে গতকালকে আমাদের যে অতিথি ছিলেন আমাদের সবার প্রিয় মেজর বসা আখতারুজ্জামান ভাই, যিনি গতকালকে যে কথাগুলো বলেছেন আজকে অনেকগুলাই আমরা প্রতিফলন হতে দেখেছি। বিশেষ করে আজকে সকাল থেকে 3 থেকে কয়েকজন উপদেষ্টা আজকে যে কলেজে বিমান বিধ্বস্ত হয়েছিল উত্তরা মাইলস্টোন স্কুল কলেজে আজকে সকালে গিয়েছিলেন এবং 2 জন উপদেষ্টাকে মানে ঘেরাও করে তাদের যে 6 দফা দাবি আছে সেই দাবি বাস্তবায়নের জন্য এক প্রকার বাধ্য করেছেন জনগণ। এই মুহূর্তে মাইলস্টোন স্কুলের সামনে শত শত মানুষ তারা বিক্ষোভ করছেন, সমাবেশ করছেন। পাশাপাশি ঢাকা রাজপথে আপনারা দেখেছেন সচিবালয়ের গেট ভেঙে ছাত্ররা মানে ঢুকেছে এবং তারা দাবি করেছিল শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবের পদত্যাগ। আমরা দেখেছি যে শিক্ষা সচিব এই কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন এবং আমরা এখনো ছাত্র আন্দোলন করছি। আমরা জানি না কি হবে। আমি যাব আমাদের সাথে আজকের অতিথি, তাৎক্ষণিক লাইভের অতিথি মেজর বসা আখতারুজ্জামান, সাবেক সাংসদ এবং বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা। আখতার ভাই, আপনি যে কথাগুলো বলছেন সেই প্রতি বাংলাদেশ যাচ্ছে এবং আপনি গতকাল যে বিষয়গুলো নিয়ে আমি শক্তভাবে বলেছিলেন যে উপদেষ্টারা কেন তাৎক্ষণিকভাবে মানে এইসব মানে মানুষের পাশে দাঁড়ায় নাই। আমরা দেখেছি সকালে উপদেষ্টারা গেছেন কিন্তু মানুষ কিন্তু তাদের ঘেরাও করেছে, তাদের এক প্রকার বাধ্য করেছে। আসিফ নজরুলকে, যিনি আইন উপদেষ্টা দায়িত্বে আছেন, তিনি বাধ্য হয়েছেন মানুষের সেই মানুষের সাথে কথা বলে তাদের সহায়তা মেনে। আজকে কি বলবেন, কোন দিকে যাচ্ছে? আপনি আমাকে আজকে আবার সামন করলেন, এত জরুরি এসে বললেন কথা বলতে হবে। আসসালামু আলাইকুম আপনাকে, আপনার মাধ্যমে আপনাদের অগণিত দর্শক শ্রোতাদেরকে। আসলে হৃদয় বিদারক বললে হবে না, আমাদের আসলে কোন দিকে যাচ্ছি বলেন। আপনি কালকে পর্যন্ত আমাদের কোন উপদেষ্টারা অন দ্য স্পটে গেলেন না, আর আজকে 8 জন এ পর্যন্ত ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন হাসপাতালে বা স্পটে গেছেন। দেখেন কালকে যে জিনিসটা হয়েছে, ডিজাস্টারটা হয়েছে, আপনি জানেন যে বার্ন হাসপাতালের উপরে সচিবালয় থেকে যখন লাইভ করছিলেন সাংবাদিকরা, সেই জায়গায় ইন্টারভিউ করছিলেন। জি বলেন প্লিজ। হ্যাঁ, সেখানে হেলিপ্যাডের উপরে, হেলিপ্যাড আছে ওখানে, হেলিকপ্টার নামার ব্যবস্থা আছে আমাদের বার্ন ইউনিটের উপরে, বার্ন হাসপাতালের উপরে। আপনি গতকালকে কেন হেলিকপ্টার দিয়ে দেওবাড়ির থেকে, ওটা পাশে এয়ারপোর্ট, এখান থেকে উঠায় কেন নামায় দিয়ে আসলেন না? তাহলে রাস্তার ট্রাফিক জ্যামে পড়তে হতো না, এই ঝামেলাগুলো হতো না। এখানে 100-200 ছেলে মেয়েকে পৌঁছায় দেওয়া, ইট ওয়াজ এ ম্যাটার অফ 1 আওয়ার ছিল। হেলিকপ্টার, আমাদের হেলিকপ্টার তো কম নাই, বড় বড় হেলিকপ্টার আছে, অনেক হেলিকপ্টার আছে, ভিআইপি হেলিকপ্টার আছে। এই হেলিকপ্টার গুলো দিয়ে আপনাদেরকে নামিয়ে দিয়ে আসতে পারতেন। আমাদের এই শিশুদেরকে আপনি রক্ষা করতে পারলেন না। তাৎক্ষণিক ভাবে মারা গেছে, তারপরে গেছে 27 জন, এখন আরো কতজন মারা যাবে জানি না আমরা। এইরকম একটা দৃশ্য আমাদের দেখতে হবে আমরা বেঁচে থাকতে। বলেন কি অবস্থা। আমি ধন্যবাদ জানাই, ছাত্ররা সোচ্চার হয়েছেন, তার রাস্তায় নেমে আসছেন, নেমে আসতে হবে। আবার একটা বিপ্লবী সরকার গঠন করার পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকে আসিফ নজরুল এবং আবরার সাহেব, শিক্ষামন্ত্রী উপদেষ্টা সাহেবকে আটকে রাখা হয়েছিল। আটকে রাখার পরে ওনাদের কি মোরাল এথিক্স আছে, ওনারা
মরালিটি আছে, কোন যাদেরকে আটকায় রাখে ছাত্র জনতা, তাদের ক্ষমতায় থাকার কি অধিকার আছে বলেন? তারা কেন 2 জন পদত্যাগ করলেন না আজকে? তারা ব্যর্থ হয়েছেন। আর সবচেয়ে বড় কথা দেখেন কি দুর্ভাগ্যজনক, কালকের মধ্যেই সকল দেখুন যারা আহত নিহত হয়েছেন সবাইকে বয়কট করা হয়েছে। আজকে শিক্ষা উপদেষ্টা সেখানে যাওয়ার কি দরকার? আজকে আইন উপদেষ্টা সেখানে যাওয়ার কি দরকার? পরে কি দেখবেন স্কুল কলেজের কতটুকু বিল্ডিং ভাঙছে, কয়টা বিল্ডিং করবেন, কি এখন ধান্দাবাজি করতে গেছেন ওখানে? না, ওখানে তাড়াতাড়ি কি করা যায়, কিভাবে রিপেয়ার করা যায়, কিভাবে আবার ঠিকাদারি করা যায়, সেগুলো করতে গেছেন। ওখানে তো আহত নিহত সবাইকে গত রাত্রে নেওয়া আনায় নেওয়া হয়েছে, চলে আসছে সবাই, সকালে মানুষ ঘুরে ঘুরে দেখছে আর নাই। তারপরে আপনারা কেন গেলেন সকালবেলা? রাত্রে গেলেন না কেন? তারপরে আপনারা একবার গেছেন, 2 বার আপনাদের আটক করেছে ছাত্র জনতা, তাদের সামনে বলে আসছেন, তাদের 6 দফা মেনে নিয়েছেন, মেনে নেওয়ার পরে আপনাদেরকে তারা ছেড়েছেন। তাহলে সেই 6 দফা কি ছিল সেটা ঘোষণা করতেছেন না কেন? এই যে হিপোক্রেসি, এই যে চিটিং, জাতির সঙ্গে আপনারা চিটিংবাজি করতেছেন, এই চিটিংবাজি কেন করবেন আপনারা? ধোকা দিবেন কেন জনগণকে? জাতির সামনে ধোকা দিবেন কেন? পারবেন না বলেন, আমি পারবো না বাবা, আমাদের সম্ভব হবে না, আপনি অন্য কাউকে দেখেন। আপনি বললেন না কেন? কাজে আজকে আমি যেটা মনে করি, আজকে বেশি কথা বলবো না আপনার সঙ্গে, আমি আজকে সরাসরি কয়েকটি কথা বলতে চাই। আমি স্পষ্ট একটা ছাত্র জনতার সামনে বলতে চাই, আপনারা ঘরে ফিরে যান না, এই সরকারকে সরাইতে হবে। ডক্টর ইউনূস সাহেব থাকুক, ইউনূস সাহেবের প্রতি আমাদের কোনো আপত্তি নেই, ওনার থাকুক। অনতি বিলম্বে আপনি এই সরকার, এই উপদেষ্টা পরিষদ ভেঙে দেন, ভেঙে দিয়ে একটা জাতীয় সরকার গঠন করেন। জাতীয় সরকার গঠন করে 3 ভাগের 1 ভাগ নেন তরুণ প্রজন্মের কাছ থেকে, যারা নতুন, যারা ফ্রেশ, যারা আজকে রাজনৈতিক দল করার জন্য মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে, তাদের রাজনৈতিক দল করার জন্য মাঠে মাঠে ঘুরে দরকার নাই। তাদেরকে এরকম মাঠ পর্যায়ে যে সমস্ত মন্ত্রণালয়গুলো আছে, যেগুলো মাঠ পর্যায়ে উন্নয়ন করে, যেমন ক্রীড়া মন্ত্রণালয়, স্পোর্টস মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রণালয়, তারপরে যুব উন্নয়ন মন্ত্রণালয়, তারপরে আছে এই সমস্ত নৌ পরিবহন মন্ত্রণালয়, এগুলাতে তাদেরকে দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেন। তারা 1/3 হবে এই নতুন প্রজন্মের, যারা এই আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত ছিল, তাদের রাজনৈতিক দল করার দরকার নাই। তাদেরকে আপনারা উপদেষ্টা হিসাবে তাদেরকে আপনারা করেন, একটা বিপ্লবী সরকার গঠন করেন অনতি বিলম্বে, বিপ্লবী সরকার গঠন করে এদেরকে দায়িত্ব দেন, তারপরে 1/3 নেন। আপনি আক্তার ভাই বিভিন্ন কাদের দায়িত্ব দিবেন? আজকে ছাত্ররা অলরেডি রক্তাক্ত হয়েছে, আজকে সচিবালয়ের সামনে অনেকেই পুলিশে পিটাচ্ছে, অনেকেই আহত হয়েছে, এবং তারা দাবি করছে, এখন কিন্তু লাইভ চলতেছে, তারা মিছিল করতেছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করেন, ডক্টর ইউনূসের আমরা চাই না, ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে ছাত্ররা। তো আপনি আবার কাদেরকে দিয়ে আপনি আবার মানে বলতেছেন? এরা বলবে, মানে এখন যারা আন্দোলন করতেছে তারা বলবে যে আমাদের নিয়ে তাহলে সরকার গঠন করুন। যারাই বলুক এটা সমাধানে তো আসতে হবে, এটা সমাধানে তো আপনাদের পৌঁছাতে হবে। আমি যেন বলছি যে কাজে বাকি যে 2/3 আছে, যে 2/3 আপনি একটা বড় রাজনৈতিক দল থেকে নেন, আর বাকি 1/3 নেন আপনি সকল রাজনৈতিক দল থেকে। এই 3টি নিয়ে ওই এনজিও এগুলোকে বাদ দেন, এই সমস্ত ওই যে আসিফ মাসিফ এগুলোকে বাদ দেন, দৌড়ান দেশ থেকে, এগুলোকে দিয়ে আপনার রাজনৈতিক দলগুলো নিয়ে, সকল রাজনৈতিক দল নিয়ে একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করেন। এই যে এগুলো সংস্কারবাদী তাদেরকে, এদেরকেও দৌড়ান এখান থেকে, এদেরকেও বাইর করে দেন, এদেরকে বাইর করে দিয়ে আপনি এটা করেন। এখানে আপনাকে অ্যাক্টিভ হইতে হবে, ক্রিয়াশীল হইতে হবে। যারা কাজ করতে পারবে তারাই থাকতে পারবে, যারা পারফর্ম করতে পারে না, যারা 1 বছর, তাদেরকে রাখার কোনো যুক্তি নাই, তাদেরকে রাখার কোনো প্রয়োজন নাই। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ডক্টর ইউনূস সাহেবকে সিদ্ধান্ত নিতে হবে, উনাকে ইয়েস নো ভেরি গুড বলতে হবে। উনি কাকে দিয়ে আমাদের শাসনে যাবেন? ছাত্ররা যদি রাস্তায় নেমে আসছে, পুলিশ তো ইনঅ্যাক্টিভ, পুলিশ তো কিছু করতে পারবে না। এই যে পুলিশ পিটাইছেন আজকে, তার প্রতিক্রিয়া দেখেন কালকে কি হয়। এই যে আমি বলে আসতেছি কবে থেকে যে গৃহযুদ্ধ দিকে দেশটাকে নিয়ে যাচ্ছেন, এটা তো আমি পরিষ্কার করে বলেছি আপনাদের কাছে যে দেশটা গৃহযুদ্ধ দিকে নিয়ে যাচ্ছেন। আমি তো আরো 15 দিন আগে, 20 দিন আগে বলেছি যে আপনারা যে কাজগুলা করছেন, আপনি লন্ডনে গিয়ে যে কাজটা করে আসছেন, সেই কাজটা কি করছেন? আপনি ধোঁকাবাজি করে আসছেন, তারেক রহমান সাহেবকে বিতর্কিত করছেন, ওনার কাছে বলে আসছেন একটা, আবার মাঠে এসে বলছেন আপনার আরেকটা। আপনি সেখানে বলেন উপদেষ্টারা গিয়েছে, প্রধান উপদেষ্টার অফিস থেকে তথ্য সচিব কেন যাবে সেখানে? তথ্য সচিব যাবে কেন? যখন আমরা মুখ্য সচিব যাবে। যদিও প্রধান উপদেষ্টা সাহেব যেতে না পারেন ওনার অফিস থেকে, তাহলে ওনার সেখান থেকে তো উপদেষ্টাই যাচ্ছেন, তারাই প্রতিনিধিত্ব করবে, তারাই গিয়ে বলবে যে আমাদেরকে প্রধান উপদেষ্টা পাঠিয়েছেন। সিম্পল একটা বাক্য তারা ব্যবহার করবে। তথ্য সচিবকে যেতে হবে কেন? এই ক্লাউনটাকে যেতে হবে কেন? এই ক্লাউনটাই তো সমস্যা সৃষ্টি করতেছে। এই ক্লাউনটাকে পাঠাচ্ছেন কেন আপনি? এই ক্লাউনটি কতদিন গলায় গামছা নিয়ে বক্তব্য দিছে, এখন আপনি দেখেন
সে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বক্তৃতা পারে ইলেকশন কবে হবে, স্থান কাল পাত্র যে বুঝে না, যে যেখানে সেখানে সেটা কথা বলে, তাকে আপনি ক্লাউন দিকে কেন রাখছেন? ডক্টর ইউনূস সাহেবের ক্ষতি হচ্ছে তো। আজকে যদি উনি যেতেন, ওনার কথা ছেলেরা যেভাবে শুনতো, অন্য কারো কথা শুনবে? আজ ছেলেরা পদত্যাগ চাচ্ছে ডক্টর ইউনূসের তো কষ্টে দুঃখে, উনি তাদের সামনে গিয়ে বলতেন, বাবা ঠিক আছে আমি পদত্যাগ করবো, আমি একটা ব্যবস্থা করে করতেছি, তোমাদের সামনে আসো, আমি দেখি কি করা যায়। আপনি কিছুই বললেন না। এখানে মানুষ 1 জন 2 জন 5 জন 10 জন মারা যেতে পারে, 50 জন মারা যেতে পারে, যুদ্ধের মধ্যে 100,000 মানুষ মারা যেতে পারে, একটা নৌকা ডুবিতে 500 লোক মারা যেতে পারে, একটা প্লেন ক্র্যাশ করে 200-250 লোক মারা যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু মারা যেতে পারে। কিন্তু বিনা দোষে আপনাদের গাফিলতির কারণে, আপনাদের দায়িত্বহীনতার কারণে নিষ্পাপ 27টি শিশু মারা যাবে, যেখানে কজ অফ ডেথ বলে কোনো কিছু নাই। সেখানে এখানে ওই ট্রেনিং প্লেনটি উঠানোর তো কথা না। যদি আপনি সত্যিকারের সরকার হইতেন, একটা দায়িত্বশীল সরকার হতেন, তাহলে তো আপনার এই প্লেনটা উঠারই কথা না, আকাশে উঠার কথা না, দুর্ঘটনা তো পরের কথা। আপনি সরকার দায়িত্বশীল না বলে, আপনি সরকার দায়িত্ব জ্ঞানহীন বলে, আপনি ব্যর্থ বলে, আপনি আপনার কাজ জানেন না। এই কাজটা আমি বলছি না, আজকে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, এটা বড় স্যাড। আমাদের সিনিয়র, আমাদের কথা বলতে হচ্ছে, আই এম সরি স্যার, উইথ অল দ্য রেসপেক্ট টু ইউ। আপনি কি করে বললেন যে জনবসতিপূর্ণ এলাকার উপরে বিমান প্রশিক্ষণ চালানো যায় কিনা এটা আমি জানি না, আমি দেখে বলতে হবে। আপনি কি করে বললেন এটা, বিইং এ সিনিয়র ব্রিগেডিয়ার অফ দ্য আর্ম ফোর্সেস? আপনি কি করে বললেন স্যার? কাকে ধোঁকা দিচ্ছেন আপনি? আপনি কাকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন? আপনি কাদের আস্থা অর্জন করার চেষ্টা করতেছেন? আপনি জনগণের সামনে আস্থাহীন হয়ে গেছেন। আপনার তো পদত্যাগের দাবি এখন তো সবার মধ্যে উঠবে। আপনাকে একবার বদলানো হয়েছে ব্যর্থতার কারণে, তারপরে আপনি রেখে দিয়েছেন। আপনি কতটুকু নির্লজ্জ হইলে পরে আপনাকে পদ ছড়ায় দেওয়ার পরে আপনি থেকেছেন স্যার? এই কথাটা আজকে আমাকে বলতে হলো, আপনি জুনিয়র অফিসার হইয়া, আপনার ব্রাদার অফিসার হইয়া, এটা আমাকে বলতে হলো স্যার। কিন্তু কেন আপনি কাজটা করলেন? আজকে আপনার কথা বলার কি দরকার ছিল? আপনার কথা বলার কি দরকার ছিল? আজকে রেদওয়ানা কথা বলে না কেন? আজকে পরিবেশ বিঘ্নিত হয় না এখানে? আজকে ওইখানে পরিবেশ কি হয়েছে? এই পরিবেশ নিয়ে ডক্টর রেদওয়ানা কথা বললেন না কেন? আজকে তাকে ধরেন না কেন আপনারা? আজকে তো কথা আমরা শুনতে চেয়েছিলাম শিক্ষা উপদেষ্টার কাছ থেকে, আমরা কথা শুনতে চেয়েছিলাম প্রতিরক্ষা নিরাপত্তায় যিনি আছেন। যেহেতু আর্মি চিফ দেশে নাই, উনি মেলা দেখতে গেছেন নাকি, তুরস্কে গিয়ে মেলা দেখবেন, মেলাতে কি কিনবেন আল্লাহ জানে। কটকটি আমরা যেমন আগে কটকটি কিনে নিয়ে আসতাম, উনি কি কটকটি কিনতে গেছেন নাকি ওই ঘুড়ি কিনতে গেছেন নাকি পুতলা কিনতে গেছেন? এত মানুষ কি যায় এগুলা করতে যায়? নাকি ওখানে কেসিনোকে খেলতে গেছেন? আল্লাহ জানে। মেলাতে তো মানুষ জোয়াটাও হয়, ওগুলো করতে গেছেন কিনা আমি জানি না। তবে ওনার তো উচিত ছিল ভিত্তি ফ্লাইটে চলে আসা, তাহলে বুঝতাম ওনার দেশপ্রেম আছে, মানুষের প্রতি দরদ আছে। উনি তো ফিফটি প্লেনে তার কিন্তু নেমেই চলে আসতে পারতেন, ম্যাজিস্ট্রেট উনি তো মাঠে থাকতে পারতেন, থাকেন নাই। শুধু আমরা আশা করেছিলাম সে যখন নাই, তাহলে আমাদের নিরাপদ উপদেষ্টা কথা বলবে। তিনি কথা বললেন না কেন? তিনি এখন পর্যন্ত কথা বলতেছেন না কেন? উনি কেন বলতেছেন না যে বিমান বাহিনীর সেই ট্রেনিং প্লেনটি কেন আকাশে উঠলো, ঢাকা শহরের উপরে, উত্তরার উপরে? এটা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় নাই? আজকে যদি সেই প্লেনটা গিয়ে যদি টার্মিনাল উপরে পড়তো, হয়তো শাহজালাল বিমানবন্দর টার্মিনাল উপরে পড়তো, সেখানে যদি বিদেশি বিমান ধ্বংস হইতো, আজকে আমাদের নিরাপত্তাটা কি হতো বলেন? সেখানে যদি 10-20টা বিদেশি নাগরিক মারা যেত, তাহলে আপনি কিভাবে জবাব দিতেন আজকে বলেন? আমাদের জাতীয় নিরাপত্তা থাকতো। আপনাদেরকে এই জিনিসগুলো দায়িত্বশীল হতে হবে। এই সরকার এই দুর্ঘটনার জন্য আমি বলবো না, দুর্ঘটনার 3টা কারণের জন্য বলছি। কারণ এই বিমানটা যদি স্বাভাবিক হইতো, এই প্রশিক্ষণ বিমানটা ঢাকায় বিমানবন্দর উঠা যদি স্বাভাবিক হইতো, আমি কিছু বলতাম না। এটা যশোর থেকে উঠে ভেঙে পড়তো, কিছু বলতাম না। এটা যদি আমাদের অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে যদি বেরিয়ে পড়তো, সৈয়দপুরতে ভেঙে পড়তো, রাজশাহীতে ভেঙে পড়তো, আমরা এই কথা বলতাম না। কিন্তু এটা ঢাকা মহানগরের উপরে, ঢাকা জাতীয় বিমানবন্দরের উপরে সেটা কি করে এখানে ফ্লাই করার অনুমতি দেওয়া হলো? এবং একটা নতুন পাইলটকে, যার প্রথম হলো সোলো ফ্লাইট, তার প্রথম একা একা সে প্লেন চালাবে, এটা কিভাবে দিলেন? তার মানে চরম দায়িত্ব জ্ঞানহীনতা প্রমাণ করেছেন ডক্টর ইউনূস স্যার। আপনাদের খবর রাখতে হবে বাংলাদেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আপনাদের ওখানে গিয়ে বসে বসে খালি আব্দুল হামিদ খানের মতো খালি ওই শরবত খাইলে হবে না। আমাদের দেশের লোকেরা, কিশোরগঞ্জের লোকেরা গত 10 বছর এত শরবত খাইছে, বঙ্গভবনে গিয়া গেলে ওরা জুস খাওয়াইতো। আপনাকে তো ওই অফিসে বসে জুস খেলে হবে না, আপনাকে পারফর্ম করতে হবে স্যার। আপনি কিছুই তো দিতে পারতেছেন না।
আপনাকে আইসা স্টারলিং এর বেটার আপনাকে অ্যাপ্রিসিয়েট করে, আপনি সেটা ফলো করে বলেন আরে ব্যবসায়ীরা স্টারলিং তার ধান্দা করতে আসছে, আপনি তার ধান্দা পূরণ করে দিয়েছেন। আপনি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেন, ইউ শুড ফিল সেই এক্সেল একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানে আপনি কথা বললেন কেন? আপনি কি লেনদেন? তারপরে আপনাকে ধন্যবাদ দিয়ে গেল যে আপনার মন্ত্রণালয় খুব ভালো কাজ করছে, আপনার সরকার খুব ভালো কাজ করছে, অর্থাৎ তাদের ধান্দাগুলা পুরোপুরি তাড়াতাড়ি করে দিয়েছেন। সো এক্সেল ওয়াজ হ্যাপি, আপনাকে ধন্যবাদ দিয়েছে। কেন কমার্স মিনিস্টার ছিল না? কেন আমাদের এই তথ্যমন্ত্রী ছিল না এক্সেল লাইন দেওয়ার জন্য? তারা করতে পারতো না? আপনি কেন তার সঙ্গে করলেন এক্সেলের সঙ্গে? কি কারণে, কি স্বার্থে? তারপরে আবার ফলো করে বলছেন তারা খুব হ্যাপি আপনার পারফরমেন্সে। আপনি পারফরমেন্স কি এক্সেল কে লাইসেন্স দেওয়া আপনার জন্য আমরা বসাইছি কেন? শেখ হাসিনা কি এক্সেল কে লাইসেন্স দেয় নাই? এই জন্য আপনাকে বসাইছি, এই লাইসেন্সটা আপনি দিবেন। এই যে কন্ট্রাক্টররা এই কদিন পর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বদলায়, যদি তাদের মতো বিল টিল না দেয় তাহলে তারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বদলায়, ঘুষ দিয়ে এক্সিকিউটিভ বদলাই দিতে যায়, থানার ওসি বদলায়। যদি স্মাগলার আমরা ভৈরব থানায় দেখছি, আখারো থানায় দেখছি, যশোরের বিভিন্ন থানায় দেখছি যে স্মাগলাররা যদি যখন দেখে যে ওসি তাদের কথা শোনে না, তাদের কাজ করতে দেয় না, তখন তারা টাকার বান্ডেল নিয়ে ঝাঁকা যায়, যে ওসিকে বদলায় নিয়ে আসে। তা আপনাকে কি টাকার বান্ডেল দিয়ে বদলায় নিয়ে গেছে? শেখ হাসিনা তাদের কথা শোনে না, এই জন্য আপনাকে বদলায় বসাইছে ওসিদের মতো, ওই মাদক দ্রব্যের ডিজির মতো বা ওই যে ডিস্ট্রিক্ট অফিসারের মতো। বলেন তাহলে কিসের জন্য, কি কারণে এগুলো এগুলো আমাদেরকে বলতে হচ্ছে? আমাদেরকে কেন বলতে বলাচ্ছেন? আমাদের তো আপনি আর কি করবেন না, মেরে ফেলবেন তো, ছাত্রদের উলাই দিতে পারবেন, মব জাস্টিসে ফেলাই দিতে পারবেন। কিন্তু আজকে যে আপনি বললেন সচিবালয়ের সামনে ছেলেরা কেন যাবে সচিবালয়ে? এই ছেলে সচিবালয় না গিয়ে যদি আপনার পদত্যাগ যদি সচিবালয় না গিয়ে যদি ফার্মের দিকে আসতো, তাহলে আপনি টিকে থাকতে পারতেন? এই ঘেরাওটা সচিবালয় না হয়ে যদি যমুনা ঘেরাও হয়, যদি প্রধান উপদেষ্টার দপ্তরে ঘেরাও হয়, তখন আপনি কোথায় যাবেন? আপনি কি নৈতিকতা থাকবে ক্ষমতা থাকার জন্য? আপনি বিষয়টাকে এত হালকা নিয়েছেন। শিশুদের মৃত্যু আপনি এত হালকা কেন নিলেন? কেন আপনার উপদেষ্টা আজকে গিয়ে ভিজিট করতে হবে? কেন আপনার যে সমস্ত ডাক্তাররা অনেক ভালো ভালো ডাক্তার আছে, সামন্তলালের কথা হচ্ছে, সামন্তলাল বাদ দেওয়ার দরকার নেই, ফেলা যেতে পারে, তার বিকল্প ডাক্তার কারা করতেছে তাদের কি সামনে নিয়ে আসেন না কেন? ও ডাক্তাররা বলুক না যে আমি এই করতেছি, আমরা এই করতেছি, আমরা সেই করতেছি। কেন ডাক্তাররা কথা বলে না? অনেক বলতেছেন, অনেকে আমাদের দর্শকদের অনেকে বলতেছেন, অনেকের যে কন্টেন্ট মেকাররা বলতেছেন যে অনেক ভালো ভালো ডাক্তার বাংলাদেশে তৈরি হয়েছে, তার চেয়ে ভালো চিকিৎসা দিতে পারে। তার প্রমাণটা কোথায়? তার প্রমাণটা দেখেন না। আপনি কয়টা রোগীকে হেলিকপ্টারে করে আপনি এই বার্ন ইউনিটে নিয়ে গেছেন? বলেন আপনাদের সিরিয়াসনেস, তাহলে বুঝি আমরা যে আপনি কত সিরিয়াস ছিলেন। আপনি একটা হেলিকপ্টার দিতেন, দুইটা দিতেন, আমরা বুঝতে পারতাম যে আপনার সিরিয়াস। আর আজকাল তো এমন না, রাত্রে হেলিকপ্টার চলে। আর একটার সময় ঘটনা ঘটেছে, একটার সময় ঘটনা ঘটেছে, 5টার মধ্যে ছেলেগুলা লাশ আহত নিহতদেরকে ইভাকুয়েট করতে পারলেন না কেন? এখন দোষ দিচ্ছেন মানুষের, জনগণ কেন এখানে গেছে? মানুষের যাওয়ার দোষ হয়ে গেছে আপনাদের। এই মানুষ না গেলে তো আপনার ঘরে ঘুমাইতেন। এই মানুষ ব্লাড না দিলে আপনি কি করতেন? রাজনৈতিক দলগুলো ঝাঁপায় না পড়লে তো আপনার ঘুমাইতেন নাকে তেল দিয়া, একটা স্টেটমেন্ট দিয়ে বুঝেতেন। এই যে আপনি শুনলাম যে পিনাকি ভট্টাচার্য ফোর্স করে শিক্ষা সচিবকে রিজাইন করাইছে, কারণ শিক্ষা সচিব নাকি ওই পরীক্ষা, আজকের পরীক্ষাটা বাতিল করতে রাজি হয় নাই। তাহলে বলেন, শিক্ষা সচিব সে রাজি হয় নাই, তার মানে বদলানো যাবে না? তাহলে কি অবস্থা বলেন? তাহলে ওই এডুকেশন কন্ট্রোল অফ এক্সামিনেশন কোথায়? তাকে ধরেন না কেন? শিক্ষা উপদেষ্টা কোথায়? তার কথা শুনে না তাকে বাতিল করলেন। সে কেন ঘোষণা দিল না আগামীকালকে পরীক্ষা বাতিল? এই ঘোষণা দিলে তো আজকের এই কাওয়াজ কনভেনশনটা হইতো না। এখন যেহেতু পারলেন না, যেহেতু আপনার টুটি চেপে ধরছে পিনাকি বাবু, আপনি কি করবেন? পিনাকি বাবুর সামনে আর কিছু বলার নাই, আপনি এখন শিক্ষা সচিবকে দিলেন। তাকে তো আরো আগে বাধ্য হচ্ছিল, তার সঙ্গে কথা হচ্ছিল না আগের থেকে। তাকে শিক্ষা সচিব কে বানিয়েছিল? সে তো দখল করছে, সে তো শিক্ষা সচিবটা দখল করেছে পর্দা গিয়ে। সে কেন দখল করে বসলো ওখানে? তাকে কে বদলি দিয়েছে? তাকে কে পোস্টিং দিয়েছে? এই প্রশ্নগুলো তো করেন না আপনারা। আজকে শিক্ষা উপদেষ্টা কি কারণে গেল, তাও আরেকজনের সঙ্গে দল বান্ধে আসে, আসিফ নজরুল সাহেবের সঙ্গে। কেন? আপনার দুজনে কি দুজন সমকামী? দুজন যদি একসঙ্গে যেতে হবে কি গায়ে গায়ে ঘষলে আপনাদের মজা লাগে? একজনের ওয়াই টু গেট টুগেদার। একজন আইনের দায়িত্বে আছেন, আরেকজন আছে শিক্ষার দায়িত্বে। দুজন একসঙ্গে গেলেন কেন আপনার ওখানে? তার সঙ্গে আবার নিয়ে গেছেন কি ওই জাওয়ার্ডারে তথ্য সচিব। কারে কি প্রোটেকশন দিবে? আজকে আপনার 3টার যে তামাদি করে ফেলায় নাই। আমি
উত্তরবাসীকে ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই যে 3টাকে যে আপনারা আজকে জয় বাংলা করে দেন নাই। পিনাকি বাবু যদি বলতো জয় বাংলা করে দেন, তা আজকেও 3 জয় বাংলা হয়ে যেত। 3টা জয় বাংলা হইলে কি হইতো? কোনো বাল তো আওয়ামী লীগে শিখতে পারে না এখন পর্যন্ত, আওয়ামী লীগ তো দাবড়ায় বেড়াচ্ছে। এখন অপেক্ষা করে দেখেন, এ পর্যন্ত একটা আওয়ামী লীগের মন্ত্রীকে কয়েকটাকে অ্যারেস্ট করে তো কিছু করতে পারে না, কোনো বাড়ি তো তাদের শিখতে পারে না এখন পর্যন্ত। কি করতেছেন আপনারা? আগামীতে কি করবেন? আজকে যদি উত্তরার লোকেরা আপনাদেরকে কাজটা করে দিত, 2টারে এই 3টারে বানায় দিত, জয় বাংলা করে দিত, কি করতেন? আমার তো মনে হয় যদি আমার বন্ধু, আমার গুরুদেব যদি ফ্রান্স থেকে এলান করে দিতেন যে 3টাকে জয় বাংলা করে দে, আমাকে বললেও আমাকে জয় বাংলা করে দেবেন, হয়তো করে দিত। বুঝতে পারছেন না? একটা মিনিট বা একটু জি। কাজেই আমি আপনাকে অনুরোধ করব, আপনাকে বলবো একটা আমাদের প্রশ্ন, অনুষ্ঠানটা আমরা একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যারা উত্তরাতে বা যারা আন্দোলন করছেন তারা বলছেন গতকাল রাতে অনেক শিশুদের লাশ সরিয়ে নেওয়া হয়েছে, লাশ গুম করা হয়েছে। এই ব্যাপারটা যদি একটু বলতেন। না, এটা সত্য মিথ্যা আমি জানি না, তবে এটা তো স্কুলে হেডমাস্টারই বলতে পারবে তার কতজন বাচ্চা মিসিং। যদি বাচ্চা মিসিং মানে তার ডেড বডি পাওয়া যাচ্ছে না। একটা মিনিট ভাই, আমি আধা ঘন্টা পরে করি আপনাকে, আমি একটু টকশোতে আছি। হ্যাঁ, এটা তো সিম্পল হিসাব, এটা তো হইচই করার কিছু নাই। স্কুলের হেডমাস্টার, ক্লাস টিচাররা যারা একজন মারা গেছে, তারা যদি বলে এই আমাদের লিস্ট, আমরা এই পর্যন্ত আমরা এতজনকে হাসপাতালে পেয়েছি, এতজন মারা গেছে, বাকিরা কোথায়? এটা তো ম্যাটার অফ 5 মিনিট। এটা বাইর করে দিতে কিছু লাগে না। ওই স্কুলের হেডমাস্টার বা হেড মিস্টার যথেষ্ট। তাদের কোন ক্লাসে তারা সেটা কেন করলেন না? 24 ঘন্টা পারে গেলেন, তারা সেই তালিকাটা কেন করেন না? তারা কেন বললেন না গতকালকের হাজিরা কতজন ছিল? এটা দায়িত্ব ছিল শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা সাহেবের। শিক্ষা উপদেষ্টা সাহেবকে এটা হিসাব নেবেন যে আপনার কতজন ছেলে মেয়ে ছিল, কতজন ছিল, কতজন ক্লাসে ছিল। এটা তো তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। হেডমাস্টার অফিসটা তো টেস্ট হয় নাই, ওখানে তো তার তালিকা আছে। তো এইগুলো মানে টোটালি দায়িত্ব জ্ঞানহীনতা, টোটালি ব্যর্থতা, এগুলো হলো অযোগ্যতার লক্ষণ। এই রিপোর্টটা বানাইতে তো 1 ঘন্টার বেশি সময় লাগার কথা না। এই সমস্ত রিমার্ক ছড়ানোর সুযোগ করে দিচ্ছেন আপনারা কেন? মানুষ কখন রিমার্ক ছড়ে? যখন মানুষ যেটা জানতে চেয়ে জানতে পারে না। মানুষ সত্য জানতে দেন, সত্য জানা। কেন আপনি উত্তরাতে একটা তথ্য কেন্দ্র খুললেন না? কেন আপনারা সেখানে ওই স্কুলের সামনে একটা তথ্য কেন্দ্র খুলে আপনি সবাইকে বলেন, জনগণকে দায়িত্ব দেন, ওখানকার ভলান্টিয়ার্স তাদেরকে দায়িত্ব দেন? তারাই তো করতো এটা, তারাই তো বলতো। তোকে বলে আপনি 20টা লাইন বানাতেন, লাইন না বলেন যে এক একজন করে আসেন, এক এক লাইনে করে করে আসে, একজনকে বলেন আপনি 20টা খাতা দিয়ে 20 জনকে বসায় দেন। তথ্য যার যে জানা তথ্য আছে, এই আমরা 20 জন 20টা চেয়ার টেবিল নিয়ে বসলাম। কয়টা? 20টা ল্যাপটপ নিয়ে বসেন, 20টা ল্যাপটপের সঙ্গে আপনি ইন্টারনেট লাইন দিয়ে দেন, সঙ্গে সঙ্গে টাইপ করেন, সঙ্গে সঙ্গে ছবিটা পাঠিয়ে দেন। এই বাচ্চাটা কই আছে দেখেন তো, কেউ বলতে পারেন কিনা? এটা বলতে কয় সেকেন্ড লাগে? ইউ হ্যাভ টু নো ইউর জব। আপনার তো আপনার কাজ জানতে হবে। আমরা তো বেকার খুদার খাসি আপনারা আসছেন কতগুলা, বসে বসে এখানে গল্প মারেন শুধু। এখানে 10টা বা 20টা ছেলেকে নিয়ে আসলে ল্যাপটপ নিয়ে বসলে তালিকাগুলো হবে, আর সঙ্গে সঙ্গে ছবিগুলো আপনার আপলোড হয়ে যাবে ইন্টারনেটে, ফেসবুকে, বিভিন্ন জায়গাতে। আপনি ইউটিউবে ছড়াই দেন না, এই ছেলেগুলোর খবর দেখেন আপনি পান কিনা, এই ক্লাসের এই ছেলেটার কেউ ছিলেন কিনা দেখেন। মানুষ তো খুঁজে নিত, এই বাচ্চাটা আমি এই হাসপাতালে পাচ্ছি, এই বাচ্চাটাকে এই পাচ্ছি, এই বাচ্চাটা এখানে আছে। আপনি এটা করতে কতক্ষণ সময় লাগে? নট মোর দেন 1 hour এট এনি কেস স্যার। আপনি অদ্ভুত একটা শিক্ষা বানায় ফেলেছেন, নিয়ে আসছেন। এরা আছে ভারত বিরোধী কথা বলে। ভাই, আমি যখন ভারত বিরোধী কথা বলেছিলাম, আমি যখন ভারতের তৎকালীন সভায় প্রধানমন্ত্রী, তখন প্রধানমন্ত্রী হন আগে গুজরালের সঙ্গে যখন আমি বাহাস করছি 2 দিন, ভারতকে আমি ট্রানজিট দিব না, ভারতকে আমি বর্ডার ট্রিটমেন্ট দিব না, ভারতকে আমি চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দিব না, এই আবরার আমাকে সমর্থন করে নাই। 2 দিন আমার সঙ্গে ছিল, ভারতের পক্ষে ছিল এই আবরার। মিটিং ছিল, আমি যখন ইন্ডিয়ান আইকিউ গুজরালের সঙ্গে 2 দিন আমি বাহাস করেছি, 2 দিন আমাকে কনভিন্স করতে পারে নাই। আমি বলছি না, আমি আপনার সঙ্গে বর্ডার ট্রেড করবো না, যেহেতু আমার এক্সপোর্ট করা বিক্রি করার কোনো কিছু নাই। আই ক্যানট বি অনলি বায়ার। আমি বলছি আমার সোভারেনিটি উইল বি থ্রেটেড। আমি আপনার ট্রানজিট দিতে পারবো না। আপনি ট্রানজিট দিবেন কেন? আপনি এন্ট্রি এক্সিট দেন, আমার সাথে কি আছে? আপনি এন্ট্রি এক্সিট দেন, আর ভিসা দিব আপনাকে। আপনি ভিসা দেন, ভিসা মারেন, এখান থেকে ঢুকেন, ওখানে এক্সিটে চলে যান, যেখানে খুশি বাইরে চলে যান। আপনাকে আমি রাস্তা বানাই দিতে হবে এখন আপনাকে, কারণ আমার সবার
গ্যারান্টি নাই, আই ক্যানট প্রোটেক্ট ইউ, আই ক্যানট গিভ ইউ সিকিউরিটি। যখন আপনি রাস্তাতে যাবেন, আপনার গাড়ি আমার গরু মেরে ফেলাবে, আমার পাবলিক বসে থাকবে? আমি রাজি হই নাই। আমি রাজি হই নাই চট্টগ্রাম বন্ধ ব্যবহার করার জন্য। এটা তো আমি নিজে বানাই বলছি না, ইন্ডিয়ান স্টেটমেন্ট আছে, ইন্ডিয়ান রেকর্ডে আছে। আই কে গুজরাল, যিনি পরে প্রধানমন্ত্রী হয়েছে ভারতের, তার সঙ্গে আমার 2 দিন বাস হয়েছে, 2 দিন কনফারেন্স হয়েছে। I was the team leader of Bangladesh and I কে গুজরাল the team leader of India. আমার সঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য ছিল, এই ছিল আবরার ছিল, আমার সঙ্গে আতিকুর রহমান ছিল, খালেদ সাম ছিল। আজ দেন, এরা তো বাইচে আছে। উনারা তো আমাকে রাত্রিবেলা ডিনার খাওয়াছে। আমি আইকি গুজরালের সঙ্গে I fought very bravely. আজ দেন আপনারা আমাকে ডিনার খাওয়াছে 4 জনে মিলে, 5 জনে মিলে। বাট আমার পক্ষ তো নেয় নাই, আমাকে তো সমর্থন করে নাই, বলেন তো নাই যে মেজর আক্তার যা বলেছে সলিড এন্ড ভ্যালিড, আমি আপনার সঙ্গে আছি। সব বিনায়া ইন্ডিয়ার পক্ষে, তারা সব তখন ইন্ডিয়ার পক্ষে, আর আমরা হইলাম। আমি তো প্রটেস্ট করেছি দিল্লিতে বসে, এখানে ঢাকা বসে না, দিল্লিতে বসে, বলে রাজীব গান্ধী সায়েন্স ফাউন্ডেশনের মিটিং এ বসে। আজ দেন প্রসিডিংস দেখেন, নিয়ে আসেন প্রসিডিংস, জিজ্ঞাসা করেন রাজীব গান্ধী ফাউন্ডেশনে, জিজ্ঞাসা করেন রাজীব গান্ধী বিজ্ঞান জাদুঘরে, জিজ্ঞাসা করেন। দে হ্যাভ দ্য প্রসিডিংস ইয়েট, এখন প্রসিডিংস তাদের কাছে আছে। একদিনের সম্মেলন না, 2 দিনের সম্মেলন। তখন তারা এই আবরার তখন ভারতের বিপক্ষে কথা বলে না, ইনায়া বিনায়া বলে সোশ্যাল জাস্টিস দরকার, গুড নেইবারিং বিহেভিয়ার করা দরকার, উই শুড বিহেভ এজ এ ভেরি গুড নেইবারিং বিহেভিয়ার। আমরা বিহেভ করবো গুড নেইবারিং, আর ওরা বিহেভ করবে না। ওরা আমার বর্ডারে আমার গুলি করে মারবে, আমার ফেলানিকে লটকে রাখবে, ওইটা গুড নেইবারিং হবে না। আর আমি স্মাগলারকে আটকাইতে গেলে, মারতে গেলে আমি গুড নেইবার না। তো আমাকে গুড নেইবার শেখাও, গুড নেইবারিং বিহেভিয়ার করতে হবে আমাদেরকে। বলেন, এগুলো তো আমাদের শিখে আসছে রে ভাই, আমাদের এগুলো কি এমনি পাচ্ছে নাকি? বলেন। জি জি আক্তার ভাই, আমাদেরকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ করতেই হবে, ছাত্ররা যেভাবে দাবি জানাচ্ছে, এবং ছাত্ররা আজকে আহত হওয়ার পরে কিন্তু তারা যেটা বলছে, শিক্ষা উপদেষ্টা বিদায় না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। কি বলবেন? ধন্যবাদ, অভিনন্দন জানাই তাদেরকে। আন্দোলন চালিয়ে যাবে না, তাদেরকে শিক্ষা উপদেষ্টাকে যেন সচিবালয়ে ঢুকতে না দেওয়া হয়। আমি বুড়া মানুষ, আমি নাচতে পারবো না, তারপর যদি ডাকে আমি যাবো, কিন্তু তাকে যেন ঢুকতে না দেওয়া সচিবালয়ে। হি মাস্ট রিজাইন, হি মাস্ট রিজাইন। তাকে পদত্যাগ করতে হবে। সে গত 6 মাসে কিছুই করতে পারে নাই, কিছুই দেখাতে পারে নাই। কাজে তার কাছ থেকে আমরা কোনো কিছু আশা করতেছি না। তার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, কোনো স্বার্থ সংঘাত নাই। ওই দিল্লিতে আসার পর তার সঙ্গে আমার কোনো দেখা হয়নি, 1-2 দিনও তো বিভিন্ন কনফারেন্সে বা সেমিনার দেখা হয়েছে। ইজ এ নাইস জেন্টলম্যান, ভেরি পোলাইট ম্যান, ভেরি জেন্টলম্যান। As a man, he is very gentle, very polite, very submissive, অত্যন্ত নম্র ভদ্র ব্যবহারের মানুষ। কিন্তু ভাই, he is not fit to be an advisor of Bangladesh. বাংলাদেশের সরকারের অ্যাডভাইজার হইতে হলে you need something more than what you have. ওইটা আপনার এখনো হয় নাই, হবে বলে মনে হয় না। কাজে আপনি দেখেন, আসিফ নজরুল সাহেব এত কিছু ট্যাকেল করতে পারছেন, এত কিছু করতে পারছেন, আজকে কেন 2 বার উনি অবরুদ্ধ হলেন? গুড অরেটার, গুড স্পিকার আসিফ সাহেব, উনি কেন আবার ব্যাক করে যেতে হলো? কলেজে গিয়ে পড়াশোনা নিতে হলো, ছাত্রদেরকে দিল না? কলেজের জানালা দিকে বক্তব্য দিচ্ছেন, জানালা থেকে বক্তব্য দিচ্ছেন, মানে কতটুকু আতঙ্ক বয়ে। তাহলে ছেলেরা কি চেয়েছিল? ওনার পদত্যাগ, এটা করেন না কেন? আপনারা যখন বলছিলেন শেখ হাসিনা পদত্যাগ করা দরকার, খুব বড় বড় কথা বলছিলেন, বড় বড় কথা বলছিলেন, আপনি হলে পদত্যাগ করে ফেলতেন। এখন আপনি আসে বলতেন কেন না কেন পদত্যাগ? জনাব, বারবার বলে আসছে এই দিন না। আপনি আজকে যা করতেছেন, কালকে সেম জিনিসটা আপনাকে আগামী দিন আপনি ফেস করবেন। ফিজিক্সের 3rd ল, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আপনি যা করবেন ঠিক তা উল্টা এবং সমপরিমাণ পাবেন। আপনি দেশের রাজনীতিকে অবজ্ঞা করেছেন, রাজনীতিবিদকে ছুড়ে ফেলতে চেয়েছেন। আপনার এক রেদওয়ানা রাজনীতিবিদকে যা খুশি তা বলেছেন। আপনারা কেন পারলেন না 35 বছরে, 40 বছরে পারেন না? আরে বাবারে, যে এই দেশটাতে বাস করো, যে বাড়িতে থাকো, এই বাড়িটা তো রাজনীতিবিদরা বানাই দিয়ে গেছে দেশটা, এই জন্য থাকো। নাহলে থাকতো তো পাকিস্তানের ওই পাঞ্জাবিদের সঙ্গে, ওগুলো তো বলে লাভ নাই। কাজে আজকে রাজনীতিবিদকে যারা করে, রাজনীতিবিদদের যারা আঙ্গুলি তুলে, তাদের জবাব দিতে হবে। মনে রাখতে হবে, দেশ রক্ষা করেছে, তৈরি করেছে রাজনীতিবিদরা। রাজনীতিবিদরা ভালো আছে, খারাপ আছে, মন্দ আছে, সবকিছু মিলে রাজনীতিবিদ, যারা জনগণকে সামনে নিয়ে কাজ করে, তারা জনগণের সঙ্গে আছে। আজকে যারা রাজনীতিবিদদেরকে কন্ডেম করার চেষ্টা করেন, বিতর্কিত করার চেষ্টা করেন, আমি আমার প্রথম আলোকে ডেলিস্টাকে বলবো, প্লিজ
রাজনীতিবিদদের দিকে আঙ্গুলি তোলা বন্ধ করেন মতিউর রহমান সাহেব, মাহফুজ আলম সাহেব। আদারওয়াইজ তো এই বলছে আঙ্গুল নিয়ে কোথায় ঢুকাই দিবে, এটা তো আমার পিকে দাদাই বলছে, আমার গুরুদেব বলছে, আমার কোথায় ঢুকাই দেওয়া ঠিক নাই। গতকালকে আপনি উপসম্পাদকে লেখেন, মতামত লেখেন, রাজনীতিবিদদের কি কাজ ওখানে? হ্যাঁ, আরে বাবারে, কি লেখেন রাজনীতিবিদদের কি কাজ ওখানে? ওরে কাজ তোমার বাবার। হ্যাঁ, দেখো না রাজনীতিবিদদের কি করতেছে, দেখো না তোমার সরকার কি করতেছে, দেখো না তোমার শান্তির দূত আছে কি করতেছেন, যার হাতে আজকে 27টি নিষ্পাপ শিশুর লাশ, রক্তে রঞ্জিত সরকারের হাত, 27টি নিষ্পাপ শিশুর এই হাহাকার আপনি মুছাবেন কি করে? এই হাহাকার বন্ধ করবেন কি করে? ওই ছেলেগুলোর দ্বীপ বন্ধ করে দিলেন কেন? ওখানে কি এরকম ডক্টর ইউনূস আরো ছিল না? ডক্টর ইউনূসের চেয়ে আরো বড় হওয়ার মতো শিশু কে এরা ছিল না যারা হতে পারতো? সেই সম্ভাবনাকে আপনি টুটির চিপে মেরে ফেললেন। এর দায় কে নিবে? এর জবাব কে দিবে? জবাব দেন, না হলে সরে দাঁড়ান। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলবো, আপনি রাজনৈতিকভাবে 10টা মানুষ মেরে ফেলতেন, আপনার প্রতিপক্ষকে মেরে ফেলতেন, আপনার একটা পক্ষ ছিল মেরে ফেলতেন, আমার কোনো আপত্তি ছিল না। আপনি একটা অপ্রয়োজনীয় কাজ করে যেটা দায়িত্বের মধ্যে পড়ে না, আপনাদের যেমন কোন নিরাপত্তার মানদণ্ডে একটি প্রশিক্ষণ বিমান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উঠতে পারে না, এটা কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন না। আপনি সকল নিরাপত্তা ঝুঁকিকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি কাজটা করেছেন। এটার পক্ষে যারা বলবেন তারাই দায়ী হবেন। আপনি ওই ইনস্ট্রাক্টরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করেন না কেন? যে ইনস্ট্রাক্টর ওই ছেলেটাকে ফ্লাই করতে দিয়েছে, ওয়াই? ওই ইনস্ট্রাক্টর কোথায়? ওই স্কোয়াড্রন লিডার বা উইং কমান্ডার কোথায়? তাকে কেন অ্যাকশন নিচ্ছে না এখন মতো? ওয়াই তাকে নিয়ে আসতেন সামনের দিকে? আপনার ওই ক্যাডেট ওই ফ্লাইট লেফটেন্যান্টের হিরোইক বক্তব্য দিচ্ছেন, কোথায়? আর ইনস্ট্রাক্টর কোথায়? সে তো উইদাউট ইনস্ট্রাক্টর তাকে ফ্লাইট করার কথা না। তার বেস কমান্ডার কোথায়? Where is the maintenance officer, technical maintenance officer of that fighter? ওই ফাইটারটা তো একজন কারণ মেইনটেনেন্সের অধীনে আছে, যেটাকে সে ফিটনেস দিয়ে চালাতে দিয়েছে, সে কোথায়? কাউকে অ্যারেস্ট করেছেন? কাউকে ক্লোজ করেছেন? কাউকে শোকজ করেছেন? 24 ঘন্টা চলে গেছে, প্রায় 30 ঘন্টা চলে গেছে। কি ব্যবস্থা নিয়েছে এদিকে? একটা অফিসার ছিল তার স্কোয়াড্রন লিডার, তার উপর ইনচার্জ, যার ওই ফাইটারটা যেখান থেকে উড়ার ব্যবস্থা করে দিয়েছেন, তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন। ওই মেইনটেনেন্স এন্ড করার জন্য যে অফিসার, যাকে মেইনটেনেন্স করার কথা, ফিটনেস সার্টিফিকেট দেওয়ার কথা, অ্যাপ্রেন্ট রেডি টু ফ্লাই, হ্যাভ ইউ টেকেন অ্যাকশন? এটা তো পরে হবে তদন্ত করে ভুল আছে কিনা, কিন্তু ফার্স্ট ইমিডিয়েট অ্যাকশন কি? Their document to be seized, they should be closed. Immediate desk inquiry will start. Senior officer will come, base commander will go, base commander গিয়ে সেখানে চেক করবে, দেখবে, উইং কমান্ডার যাবে, বেস কমান্ডার যাবে, তার উপরে সিনিয়র অফিসার যাবে, দে উইল গো এন্ড সি দ্য ডকুমেন্টস। ডকুমেন্ট যদি কেউ ট্যাম্পার করে তখন কি করবেন? আমরা সেগুলো ভিডিও কোথায়? সিসিটিভি তো সবার ঘরে ঘরে আছে, সবার পাশার পিছনে ভিডিও লাগা রাখছেন, বলেন। আমরা জানি না এগুলো ব্যবসা কারা দেয়, কিভাবে করে? এই ব্যবসা তো আমি অফার পাইছি। জিজ্ঞাসা করেন আপনারা যারা এই দেশে ভিডিও বেসে বড় বড়, তসিমাকে জিজ্ঞাসা করেন, হোয়াট ওয়াজ অফার টু মি? বলেন। আমরা সেগুলো অফার নেই না, এই জন্য আমরা ব্যবসা এত ভালো করতে পারি না। আমরা চুরির ব্যবসা গ্রহণ করি না, আমরা ইনোভেটিভ ব্যবসা যদি খুঁজি, জনগণের কল্যাণে যেটা কাজ করে সেই ব্যবসা করি। যে ব্যবসার লাভ হবে এই ব্যবসা করি না। আমার লাভের সঙ্গে সঙ্গে জনগণের কল্যাণ আসতে হবে সেই ব্যবসা করি। আমার 50 বছর রেকর্ড দেখেন, চেক করেন। কাজে ভাই বলছি, দয়া করে আল্লাহর হস্তে আপনারা 2-4-5 জন মানুষ বিদায় হন, ডক্টর ইউনূস সাহেবকে শান্তি থাকতে দেন, ওনাকে দেশের দায়িত্ব নিয়ে ভালোভাবে করতে দেন। এই আলী রিয়াজ মিয়াজগুলো দৌড়ান, এই যে মজুমদার বলার খায় কাম নাই কোনো কিছু, এদিকে সরান, থ্রো দেম আউট। ওদের সরাইয়া সংস্কার গুল্লি মারেন, সংস্কার দরকার নাই। দেশটাকে কি আপনি শাসন করবেন? আমি বুঝি নির্বাচন দিয়ে না যান, আপনি শাসন করেন, ঘোষণা দেন, আই হিয়ার বাই ডিক্লেয়ার মাইসেলফ দ্যাট আমি এই বাংলাদেশের রুলার, আমি রুল করবো 15 বছর। যদি মানুষ থাকে আপনার সঙ্গে আসবে, না থাকলে আপনি হারায় যাবেন না। ডিক্লেয়ার করেন। আক্তার ভাই অবাক হবেন, আজকেও কিন্তু সংস্কার কমিশন মিটিং চলছিল, আজকে সংস্কার কমিশনের মিটিং আজকেও চলছে। আপনি কালকে এত বলার পরেও আজকে সংস্কার মিটিং চলছে।
তারা সংস্কারটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। জনগণ যার নামে যাক, জনগণ মারা যাক, সংস্কার করতে হবে। জনগণ না করলে সংস্কার হবে? এগুলোকে কি বলবো? নির্লজ্জ মানুষকে কিন্তু বলে তো লাভ নাই, লজ্জাহীন মানুষকে তো বলে লাভ কি বলেন? বুঝতে পারছেন না? এগুলো হলো যে একজন মহিলা রেপড হয়ে যাওয়ার পরে তার তো থাকে না, সে আর কি থাকবে? দে আর লাইক দ্যাট। এদের তো কাণ্ড জ্ঞান নাই, ওরা ওদের শুনিয়ে আছে। এই গাদার বাচ্চা এইটাও বুঝে না যে তুই যখন 30 তারিখের মধ্যে এই দিতে পারবি না এই ঘোষণা, তুই এই ঘটনাটা নিয়ে 2-5 দিন গ্যাপ দিস না। জাতির এখন অবস্থা এই মুহূর্তে আমরা আলোচনা করতেছি না, এটা আমাদের 3 দিনের জন্য বন্ধ। পরে আপনি বলতে পারবেন না ঈদকে ডেকে বাবারে আরো 3টা দিন সময় দে আমাদেরকে, আমরা তো 3টা দিন এখানে নষ্ট করছি, আমাদের 10টা দিন সময় দে। এগুলো কি বলবেন? আপনি এত বুদ্ধি দেন, আসলে আপনি এত বুদ্ধি দেন, তারপরে ওরা আপনার বুদ্ধিগুলো নিচ্ছে না। না না, বুদ্ধি মানে কি? আপনি বলেন করা সম্ভব না, করতে পারতো না? বলেন এটা সুযোগ ছিল। so many way to tackle the things. আপনি যে কোনো জিনিসকে বিচার বিশ্লেষণ করার জন্য প্রচুর পথ আছে, যদি আপনি জানা থাকে, আপনার মাথায় যদি গিলু থাকে, আপনি ইউ ক্যান এক্সারসাইজ, আপনি বহুভাবে কাজটা করতে পারবেন। আপনি কাজ যদি করতে চান, বহুভাবে কাজটা করা যায়, বহুভাবে। মানুষ যদি বাধাও দেয়, সে বাধা অতিক্রম করার বুদ্ধি আছে, সে বাধা অতিক্রম করে কাজ করানো যায়। কিন্তু কি করবে বলেন? কাজে আমি অনুরোধ করবো আপনাদেরকে, প্লিজ, আমি আপনার মাধ্যমে আজকে আসছি, বেশি সময় নিব না, আজকে কথা বলেন না। না, আমরা শেষ করে দিব। আচ্ছা ভাই, এই যে একজন দর্শক লেখছেন, একদিকে নিষ্পাপ শিশু ছাত্রছাত্রী মারা যায়, আর টুকাই এনসিপি সারা দেশে ট্যুরে ব্যস্ত, এখন তো লাশ ব্যবসা শেষ, শুধু ক্ষমতা আর ক্ষমতা। এই যে মানুষের প্রশ্ন, মানুষের যে ভিতের যে কূপ, আসলে ইমেচুরিটি এনসিপির ছেলেদের বোঝা উচিত ছিল যে এই মুহূর্তে বক্তৃতার পয়েন্ট তো নাই। ঢাকার গতকালকের এই 27টি নিষ্পাপ শিশুদের মৃত্যুর পরে আমাদের সবার সম্ভবত 31, আমাদের বাক রুদ্ধ হয়ে যাওয়ার কথা। আমাদের তো বাক রুদ্ধ, অন্য কোনো বিষয়ে তো কথা বলতে পারতেছে না, দেখেন না ঘুরে গেলে ওই কথাগুলো আসতেছে। আমাদের বাক রুদ্ধ হয়ে যাওয়ার কথা, এই ছেলেদেরও তো বাক রুদ্ধ হয়ে যাওয়ার কথা। তারা ছুটে আসা উচিত ছিল এখানে। তারা ছুটে আসলে তারা জাতির প্রতি তাদের যে দায়িত্বশীল, জাতির প্রতি যে তারা দরদ আছে, নিবেদিত আছে, এটা প্রমাণ হইতো। এটা কে কোচিং করবে তাদেরকে? তাদেরকে শিখাইতে হবে কেউ না কেউ, তাদেরকে তো বুঝাইতে হবে কাউকে না কেউ। দে অলসো নিড এ গার্জিয়ান। বলেন, দিল্লি সম্রাট আকবর, দিল্লি সম্রাট 12 বছর বয়সে তো দিল্লি সিংহাসন আরোহণ করেছিল, তাই বলে তো দিল্লি স্বাধীনতা চলে যায়নি। কিন্তু সেখানে তো তার মামার দরকার ছিল তাই কোচিং করার জন্য, তাকে ট্রেন করার জন্য, তাকে শিখায় বড় করার জন্য বহুদিন করেছে। তখন তাদেরকে নিবেন না, আপনি নিজের মতোই করে চালাবেন? বলেন, আমি ছেলেদেরকে আমি বলবো জন্য তাদের কোচিং দরকার ছিল। তাদের 2-3 জন ইয়ে আসেনি ফ্রান্স থেকে, তাদের তো মানে পরামর্শ দেওয়া হচ্ছে, আমেরিকাতে পরামর্শ দেওয়া হচ্ছে, তাদের পরামর্শ কি নিচ্ছে না এরা? না, মনে হয় অনেকগুলো নিচ্ছে না ওরা। আর আমি তো এই পর্যন্ত দেখলাম আমাদের স্টাডি করে যে বক্তব্যগুলো 2-3 দিনে আসছে, আমেরিকা ফ্রান্স যাদেরকে বলেন, তারা কিন্তু পজিটিভ বক্তৃতা দিচ্ছে, তাদের পয়েন্টগুলো কিন্তু পজিটিভ। তারা কিন্তু এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না যারা জনগণের স্বার্থের বিরুদ্ধে কথা বলছে, তারাও বলার চেষ্টা করছে, কিন্তু তারা শুনতেছে না তো। বলেন, শুনতেছে না তো। আপনি মনে করেন শিক্ষা সচিবকে বাদ দেওয়ার আগে, তার আগে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করা উচিত ছিল না? কিন্তু উনি তো বলেছেন, আমার গুরুদেব তো পরিষ্কার বলে দিয়েছেন যে আপনার তো থাকা দরকার নাই এখানে। শুনে নাই, ওনাদেরকে তো ডিস্টার্ব করবেন না। হ্যাঁ, তারা যদি কিছু ফাউল বলতো, অন্যায় কিছু বলতো, আমি প্রতিবাদ করতাম, আমি থাকতাম না ভাই। আমি যদি তাদের মধ্যে যদি দেখতাম এরকম কোনো কথা, যে এই কথাটা জনগণের কল্যাণে যাচ্ছে না, বিরুদ্ধে যাচ্ছে, আমি তার 2টা পয়েন্ট নোট করে আসি, 2টার উপরে আমি আলোচনা করবো আপনার সঙ্গে। পরিবেশ আমি গতকালকে আসলে ভলান্টিয়ার হয়েছিল, আপনাকে বলছিলাম ওই জন্য আসতে, আমি ওই 2টা পয়েন্টের উপরে কথা বলবো। কিন্তু সেটা এই পরিস্থিতিতে সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ আগামী 2-4 দিন যাক, পরিবেশ ঠান্ডাও, আমি বলবো। কিন্তু আমি 2-3 দিন তাদের যে বক্তব্যগুলো ফলো করলাম, তারা কিন্তু জনগণের স্বার্থের বাইরে যায় নাই। তারা যে পরামর্শগুলো দিয়েছে, সেই পরামর্শগুলো আমি এখনো মনে করি ডক্টর ইউনূস সাহেব শুনতেন তাদের পরামর্শটা, ডক্টর ইউনূস সাহেবের অনেক ভালো হইতো। বুঝতে পারছেন না? এখন আমি একটা বলি, দেখেন আপনার পিকে ভট্টাচার্যের কথায় পররাষ্ট্র সচিবকে বদলালেন, পরিবর্তন করলেন, তাহলে তাকে কানাডা অ্যাম্বাসেডার মানে পাঠালেন কেন? চ্যালেঞ্জটা কোথায় দিচ্ছেন আপনি? আপনি তাকে পররাষ্ট্র সচিব থেকে সরালেন এবং বলতেছেন যে পিনাকির জন্য সরাইছেন, তাহলে তাকে কানাডাতে পাঠালেন কেন আপনার অ্যাম্বাসেডার করে? র্যাঙ্ক এন্ড স্ট্যাটাস অফ সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি র্যাঙ্ক স্ট্যাটাস দিয়ে কেন পাঠালেন বলেন? তার মানে কি আপনি সবাইকে বিদ্যাঙ্গুল দেখাচ্ছেন? এখন অন্ততকে পিনাকির আঙ্গুল আর ইলিয়াসের আঙ্গুল
যে এখান থেকে ঢুকে এখান থেকে কিন্তু খবর আরে ভাই, আমি তো ভাই ওর আঙ্গুল আমার দিকে দেওয়ার আগে আমি আগেই বাংলাদেশ থেকে ভেঙে যাবো, বুঝছেন না? বুঝছেন না? এই আঙ্গুল যেখান থেকে সে দিতে চায় সে কিন্তু ঠিকই একটা কলজে বাড়ি করে নিয়ে আসে। এই চ্যালেঞ্জে যাচ্ছেন আপনারা, আমি জানি না চ্যালেঞ্জে কি হবে, আলটিমেটলি কি হবে, গৃহযুদ্ধের দিকে যাচ্ছেন। এবার জয় বাংলাকে জয় বাংলা করতে গিয়ে জয় বাংলা আপনাদেরকে জয় বাংলা করে দেয়। আমি তো শেখ হাসিনার রাজটিকে আবার দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার জন্য আবার ফুটফুরে দিন আসতেছে। আমি তো দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা আবার আস্তে আস্তে বাংলাদেশের ভিতরে চলে আসে, আবার না হেলিকপ্টার পাঠিয়ে দিয়ে আমরা নিয়ে আসি, বুঝছেন না? আমি রাজটিকা দেখতে পাচ্ছি আমি, বুঝছেন না? কারণ যত কেওয়াস হবে এখন, যত ঝামেলা হবে, বাংলাদেশের যত অশান্তি হবে, যত বিশৃঙ্খল হবে, সবকিছু শেখ হাসিনার ফেভারে যাবে। প্রতিটা পদক্ষেপ শেখ হাসিনার ফেভারে যাবে। এটা শুনতে খারাপ লাগতে পারে আপনাদের অনেকে, আমাকে গালি দিতে পারেন আপনারা, কিন্তু বাস্তবতা হলো প্রতিটি মুহূর্ত আজকে শেখ হাসিনার পক্ষে যাচ্ছে। এই যে ব্যর্থতা, এই যে ডিলে, এই যে ছাত্রদের প্রতি আপনি করলেন না, এই যে গতকালকে আপনি ভিজিট করলেন না, এই যে আপনার ডক্টর ইউনূস সাহেব তার অফিস থেকে বেরিয়ে আসলেন না, মানুষ কার সঙ্গে তুলনা করবে? শেখ হাসিনার সঙ্গে। বলুন শেখ হাসিনা হলে যেটা করতো, শেখ হাসিনা হলে যেটা করতো। তার মানে এভরিথিং গোয়িং ইন ফেভার অফ শেখ হাসিনা। শেখ হাসিনা পক্ষে যাচ্ছে। এখন যেটা হয়তো আগামী নভেম্বর ডিসেম্বর হইতো, এটা আপনি জুলাই মাসে নিয়ে আসলেন। আমি তো বলছি যে 5ই আগস্টের পরে কি হবে আমি জানি না, এটা তো বুঝে যাচ্ছে এখন কি হবে, আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। 5ই আগস্টে আপনি কি বলবেন যে জুলাই সনদ হলো না, তার কি করবেন? ব্যানার বাজবেন এই কথা বললা? ব্যানার না রাস্তায় দেখি জুলাই আগস্টে বলে বলেন, কে যে কারে পিঠা দেখেন না, কি মাইল লাগে দেখেন না, গোড় মাইল লাগবে। আগস্ট মাস তো বাংলাদেশে এমনি রক্তাক্ত মাস, রক্তের মাস, কি যে গোল লাগবে দেখেন। এই গোলের মধ্যে যে কি আসে তার মধ্যে দেখেন না কি হয়। সবই তো যাচ্ছে শেখ হাসিনার ফেভারে ভাই। তা আমরা তো ইচ্ছা করে শেখ হাসিনাকে আবার নিয়ে আসতেছি সিনে। এগুলো কেন করতেছি আমরা? এটা বোঝা উচিত ছিল না? আপনি তারেক রহমানকে মানবেন না, তারও আঙ্গুলি মারবেন। আপনি ওই জামাতের আমির কেন গেল হাসপাতালে, এইটা নিয়ে আঙ্গুলি মারবে প্রথম আলো, আঙ্গুলি মারবে ডেইলি স্টার। বলেন, জামাতের লোক গেল খারাপ, বিএনপির লোক গেল খারাপ, আর ওই সালার পুতেরা যারা উপদেষ্টা হয়ে বসে আছে তারাও করতে পারবে না। তাহলে কিভাবে চালাবেন দেশ? কিভাবে করবেন? রাজনীতিবিদরা পারে না, তারা যেতে পারবে না, তাদের যাওয়া নিষেধ। আর এই ক্ষুধার খাসি গুলা ঘরে বসে রয়েছে, বাইরে আসে না, সংস্কার করতে পারে না, সংস্কার করে বেড়াচ্ছে, তারাও আসবে না, এদের চোখে দেখে না। তার দেশটা চলবে কিভাবে? চালাবেটা কে? রাস্তায় টেম্পোতে চাঁদা দিতে হয়, বাজারে চাঁদা দিতে হয়, দোকানে চাঁদা দিতে হয়, পুলিশ নাই, প্রশাসন নাই, ছাত্ররা চালায়, পুলা বান্ডা চালায় প্রশাসনকে। এক একজন ডিসি এক একটা ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে বসে রয়েছে দখল করে নিয়ে। তাহলে কে দিল, কোন পরীক্ষা পাশ করলো, ডিসি পুলে কবে আসলো, কে তাকে ডিসি নিয়োগ দিল, কোন বোর্ড অফিসার হলো, কে করলো, কেউ প্রশ্ন করে না। বলেন, আমার কিশোরগঞ্জ জেলাতে এসপি নাই আজকে 5 মাস ধরে। আব্দুল হামিদ সাহেব চলে গেছে, একটা নির্দোষ লোককে এসপি কে নিয়ে অ্যাটাচ করে রাখছেন, মানে এসপি দেন না। পুলিশের মোরাল নষ্ট হয়ে গেছে। সিপাহী পুলিশরা কি করবে? ট্রাফিক দাঁড়ায় থাকে ভিক্ষুকের মতো, এই চোখের দিকে তাকায় যদি দেখে পয়সা দিবে তাহলে হাতটা বাড়ায়, আর যদি উল্টা চোখ দেখে ট্রাক ড্রাইভার হাতটা পকেটে থুয়ে দেয়। আপনি দাঁড়ায় দেখেন প্রতিদিন রোডে গিয়ে ট্রাফিক পয়েন্টে দাঁড়ায় দেখেন, খুব কাকুতির দিকে তাকায় ট্রাক ড্রাইভারের দিকে। সার্জেন্ট দাঁড়ায় আছে খুব কাকুতি দিয়া, ও যদি দেখে যে কাকুতির একটা জবাব দেয় তাহলে ট্রাকটি কাছে যায়, গেলে হাতটা পাতে দিয়ে চলে যায়। আর যদি দেখে যে ওদিকে তাকাইছে উনি তাকাই আছে, আর তখন সাহেব আমার সার্জেন্ট সাহেব ওদিকে তাকান না। এই তো রাস্তা প্রতিদিন ফুটপাতে হচ্ছে। আপনার রাস্তা হেঁটে দেখেন না কি হচ্ছে, কোনো নিয়ম নাই, নীতি নাই। এভাবে দেশ চালাবেন আপনি? বলেন। কাজেই আমি যেটা মনে করি, এখানে একটা জাতীয় সরকারের এখন কোনো বিকল্প নাই। রাজনীতিবিদদের সারা দেশটাকে উদ্ধার করার কোনো পথ নাই। আর যদি পারেন, সাহস থাকে, হ্যাডম থাকে, তাহলে সবকিছু ভেঙ্গে দিয়ে বিপ্লব ঘোষণা করেন। নাহিদকে বলেন, হাসনাতকে বলেন, না হলে ওই আমাদের এই মাইলস্টোন স্কুলের ছাত্রদেরকে বলেন, ডিক্লেয়ার করেন যে আজ থেকে এই বিপ্লবী সরকার গঠন করা হলো, বিপ্লবী সরকারের নাম বলে কারা কারা থাকবে, দেশ চালান। কি আইন, কি সংবিধান, কোন সব ফলায় দেন, ফলায় দিয়ে বিপ্লবী সরকার গঠন করেন। কারণ এখন তো সেনাবাহিনী দিয়ে মার্শালও দিয়েও কাজ হবে না, মার্শালও দিলে মানুষ মানবে না। আর বিমান বাহিনী প্রধান সাহেব যে কাজটা করলেন, সশস্ত্র বাহিনীদের আর বলেন নাই। কথা বুঝতে পারছেন? এখানে হ্যাডমগুলো লোক লাগবে, হ্যাডম, চোখে চোখ রেখে কথা বলতে হবে।
যত বড় বেড়াই হোক, চোখে চোখ রেখে কথা বলতে হবে, হয় তুই মরবি না আমি মরবো, তুই কেন সার্ভাইভ। খারাপ এন্ড ভালো দুইটা একসঙ্গে চলতে পারে না, আর ভালো কখনোই মরতে পারে না। ভালোকে সার্ভাইভ করতে হবে, ভালোকে টিকে থাকতে হবে, মন্দকে মরতে হবেই 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 হবে। মন্দকে নিধন করা আপনার আদর্শ, মন্দকে নিধন করা সত্য, মন্দকে নিধন করা বীরত্ব। ভালোকে দাঁড়াতে হবে, ভালোকে সোজা হয়ে দাঁড়াতে হবে, মন্দকে ফেস করতে হবে, চোর ডাকাতকে ফেস করতে হবে। চোর ডাকাতের সঙ্গে সখ্যতা করে চলতে পারবেন না, সখ্যতা করেন না, করে লাভ হয় না। বিনয়ের সঙ্গে বলছি, চোর ডাকাতদের সঙ্গে বন্ধুত্ব করে টিকে থাকা যায় না, সাময়িক টিকে থাকা যায়, সাময়িক কদিন মাতবরি করা যায়, সাময়িক। লং রানে টিকে থাকবে গুড, ভালো ভালো টিকে থাকবে, যারা সৎ সাহসী তারা টিকে থাকবে। কাজেই আজকে এই মন্দ ভালোর যে সংগ্রাম শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, এখানে ভালোর পক্ষে আসতে হবে। আমি জামাতের আমির যে বলেছেন যে আরেকটি লড়াই লড়তে হবে, আমি ওনার সঙ্গে একমত, আরেকটি লড়াই লড়তে হবে। তবে সেই লড়াইটা আসেন সত্যের পক্ষে লড়ি, আসেন সেই লড়াইটা আমরা ভালো মানুষের পক্ষে লড়ি, ভালোর পক্ষে রকি। আমরা সবাই ভালোর পক্ষে আসি, খারাপ যেই হোক, আমার সন্তান হোক, আমার বাপ হোক, আমার আপন হোক, আসেন তাকে পরিত্যাজ্য করি, তাকে পরিত্যাগ করি। আমি আহ্বান জানাবো জামাতের আমির যেদিন যে লক্ষ মানুষের সঙ্গে কথাটা বলেছেন, লড়াই আরেকটা বাকি রয়েছে, আমি ওনার সঙ্গে 100 ভাগ 100 ভাগ একমত। লড়াই বাকি রয়েছে, সেই লড়াইটা শুরু করতে হবে। দুর্নীতি মানে শুধু টাকা ঘুষ নেওয়া না, দুর্নীতি মানে ওইটা আপনি লড়াই করার কথা বলে লড়াই নামবেন না, এটাও দুর্নীতি। আপনি লড়াই নামেন সত্যের পক্ষে, ভালোর পক্ষে। আর লড়াই সত্যের পক্ষে ভালোর পক্ষে লড়াই করে কোনোদিন সত্য পরাজিত হয় না, ইতিহাস বলে না। ভালো কোনোদিন পরাজিত হয় না, ইতিহাস বলে না। সাফার করতে হয়, স্ট্রাগল করতে হয়, আলটিমেটলি চূড়ান্ত ভাবে সত্যেরই জয় হয়, সত্যই টিকে থাকবে, ভালোই টিকে থাকবে। আসেন সকল দলমত নির্বিশেষে আমার অনুরোধ থাকবে, আসেন আমরা মন্দের বিরুদ্ধে, খারাপের বিরুদ্ধে যুদ্ধ করি, যে যুদ্ধের ডাক দিয়েছেন আমাদের জামাতের আমির সাহেব। আসেন আমরা ওনাকে নেতৃত্ব দিয়ে আসেন আমরা যুদ্ধ শুরু করি, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, চোর ডাকাতদের বিরুদ্ধে, খারাপদের বিরুদ্ধে। আসেন, যদি ডক্টর শামসুল কে জামাতে আমির নেতৃত্ব দিতে চান, আলহামদুলিল্লাহ আসেন, কিন্তু মন্দের বিরুদ্ধে দাঁড়াতে হবে, খারাপের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমাকে পাবেন আপনার পাশে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। জি আক্তার ভাই শেষ একটা প্রশ্ন, আমরা 2-3 মিনিটে শেষ করে দেবো। যে প্রশ্নটা হচ্ছে যে আপনার বাংলায় সেটা সংস্কৃতি হয়েছে যে মন্ত্রীরা পদত্যাগ করেন না, উপদেষ্টা পদত্যাগ করেন না, এটা সংস্কৃত হয়ে গেছে। মনে করেন এটা সরকারের ব্যর্থতা পদত্যাগ করলে। আজকে আপনি দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশে বিমান দুর্ঘটনা ঘটেছে, এরকম যেটা ঘটনা ঘটতো, যিনি দায়িত্বরত মন্ত্রী উনি প্রথম পদত্যাগ করতেন। আজকে আপনার বলতে হয় শিক্ষা উপদেষ্টা কেন পদত্যাগ করছেন না, আপনার বলতে হয়, দর্শক বলতে হয়, স্লোগান উঠতে হয়, তারপরেও তারা কি করে, এই উপদেষ্টাকে বাঁচিয়ে সচিবকে সরিয়ে দেয়। হ্যাঁ, এই কালচারটা সম্বন্ধে একটু বলেন, তারপরে শেষ করে দেবো। এটা তো বললাম, মন্দের কথাটা আপনি কেন বলেন? যাদের কথা বলছেন তারা মন্দ, তারা খারাপ, দে কালপ্রিট, দে ক্রিমিনালস। ভালো মানুষ এই কাছে করে না, ভালো মানুষ পদত্যাগ করে চলে যায়, এরা ভালো মানুষ না, দে ক্রিমিনালস। এদেরকে দালালি করলে কি হবে বলেন? যাদের ন্যূনতম লজ্জা বোধ নাই, যাদের ন্যূনতম আত্মসম্মান বোধ নাই, যারা পরাজয়কে পরাজয় হিসাবে স্বীকার করতে রাজি না, যারা ভুলকে ভুল হিসেবে স্বীকার করতে রাজি না, তাদেরকে আপনি ভুলটা কিভাবে বুঝাবেন? আপনাকে তো ঘাট ধরে বুঝাতে হবে। যিনি ঘাট ধরতে যাবেন তেনাকে তো অপ্রিয় কাজ করতে হচ্ছে। তো সবাই তো আমার মতো পাগল না, সবাই তো আমার মতো এরকম জীবন দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে না। সবাই তো বদ্ধ থাকতে চায়, ভালো থাকতে চায়, নির্ঝঞ্ঝাট থাকতে চায়, শান্তিপ্রিয় মানুষ সবার। কাজেই এই মন্দগুলাকে আমরা দমন করতে পারতেছি না, মন্দরা মাথা তুলে দেওয়া দাঁড়াচ্ছে। আজকে একজন সেন্ট্রাল লিডার দরকার। এই নেতাটা কে সিদ্ধান্ত নিতে হবে, নেতার হুঙ্কার লাগবে, এনাফ ইজ এনাফ, এটা একজন নেতাকে বলতে হবে। তাতে যদি সে টিকতে না পারে, দেখা যাবে কেমন টিকতে পারে না। প্রধান উপদেষ্টা অফিস থেকে, গণভবন থেকে, বঙ্গভবন থেকে, গুলিস্তান চক্কর থেকে বা শহীদ মিনার থেকে একজন দাঁড়িয়ে বলতে হবে, আই এম দি বাংলাদেশ, আমি যা বলবো বাংলাদেশে তাই হবে। কে মানেন আসেন, যে মানেন না ডেস্ট্রয় দেন, কোনো কথা নাই।
বলতে হবে একজনকে বলতে হবে, দায়িত্ব দিতে হবে, ক্ষমতা দিতে হবে। তারপরে গুলি খেয়ে ঝাঁসড়ায় মরে গেলে মরে যাবেন, যান। যদি খারাপ যদি মারে ফেলে আপনাকে, খারাপ টিকে যাবে, খারাপই থাকবে। দুই পক্ষ একসঙ্গে থাকতে পারবেন না, মন্দ এবং ভালো একসঙ্গে থাকতে পারবেন না, তেল আর পানি একসঙ্গে মিশবে না, আপনাকে আলাদা করতে হবে। আজকে সময় আসছে মন্দের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে লড়ার। সে আহ্বানটা আমি আশা করি ডক্টর ইউনূস সাহেব দিবেন। সে আহ্বানটা আজকে জামাতের আমিরকে সাথে নিয়ে, বিএনপি নেতাকে সাথে নিয়ে, রাজনৈতিক দলের লোকদের সাথে নিয়ে, যারা ভালো, যাদেরকে মনে করেন ভালো, যারা আহ্বান জানিয়েছে লড়াই করবে, সংগ্রাম করবে, দেশটাকে ভালোর দিকে নিয়ে যাবে, তাদেরকে নিয়ে আপনি ঘোষণা দেন মন্দের বিরুদ্ধে আমরা আছি। দেখি মন্দের পক্ষে কে যায়, দেখি মন্দের বিরুদ্ধে কে দাঁড়ায়, দেখি না আমরা মন্দ কত বড় মন্দ হয়েছে, দেখি না কত বড় ক্ষমতাসীন হয়েছে মন্দ। কিন্তু আমরা ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আমার নাই। আমি পারি, আমার এলাকায় পারবো, আমি এখনো পারবো, আমার কিশোরগঞ্জে গছিয়াটায় কোটিয়ে দিতে পারবো, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ আমি এখনো পারবো আমার কোটিয়ে দিতে। বাংলাদেশে পারবো না, সরি ভাই, আমি বাংলাদেশের নোবডি, এখানে আমার কিচ্ছু করার নেই। এখানে আমি কাউকে সমর্থন করতে চাই, কারো সহায় শক্তি হতে চাই, কারো পাশে দাঁড়াতে চাই। আমরা যুদ্ধটা করতে চাই অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, খারাপের বিরুদ্ধে আমরা যুদ্ধটা করতে চাই। সেই যুদ্ধের আহ্বান যদি সিরিয়াসলি জামাতের আমির দিয়ে থাকেন, উনি বেরিয়ে আসুক, উনি আহ্বান জানাক, দলমত নির্বিশেষে আমরা ওনার পাশে যাব। কিন্তু ওনাকে গ্যারান্টি দিতে হবে উনি সৎ থাকবেন, সত্য থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে থাকবেন। আমরা থাকবো ওনার সঙ্গে, কোনো সমস্যা নাই। আজকের মতো বিদায় নিই ভাই, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বাংলাদেশটাকে সহায় হোক, বাংলাদেশের মানুষের সুখ দেখ, শান্তি দেখ। সবাইকে ধন্যবাদ। জি, ধন্যবাদ। কৃতজ্ঞতা আখতার জামান ভাই, মেজর আখতার জামান ভাই, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনি এত ব্যস্ত মধ্যে আমাদের সময় দেন। প্রিয় দর্শক, আমরা তাৎক্ষণিক এই অনুষ্ঠানটা করি এই কারণেই করি, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন প্রবাসীরা আমাদেরকে মেসেজ করেন বাংলাদেশের উদ্যোগী আছেন, কারণ বাংলাদেশের যে মিডিয়াগুলা, সেই মিডিয়াগুলা যে আখতার ভাই কথা বলছেন সেই কথাগুলা বলতে পারে না, লিখতে পারে না। এই কারণে আমরা তাৎক্ষণিক, আজকে আমি 2টা প্রোগ্রাম করলাম, রাত 9টায় আরেকটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে থাকবেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, থাকবেন বিশিষ্ট অভিনেত্রী রুকেয়া পাচি, থাকবেন শেখ ফরিদ এবং থাকবেন বাদন মুশি, এবং আপনার রাত 9টার প্রোগ্রাম, বাংলাদেশ টাইম 9টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ধরা হলো। প্রিয় দর্শক, গতকাল শিক্ষার্থীদের উপরে যে বিমান ধ্বংস হয়েছে, আপনারা দেখেছেন যে সেখানে কত শত শিক্ষার্থী আহত হয়েছে, প্রায় 100 জনের উপরেই আমরা যতদূর জানি যে নিহত হয়েছে সব মিলে। অথচ খবরগুলো এখনো সঠিকভাবে আসছে না সোশ্যাল মিডিয়াতে। ভিতরে যত বাচ্চারা মারা গেছে তাদের কোনো কিছুই আসছে না, এবং নিউজেও আমরা দেখতে পাচ্ছি না ঠিক মতো। এই বিষয়গুলো নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। আজকে শিক্ষার্থীদের সাথে পুলিশ, সাংবাদিক সহ অনেকেরই সংঘর্ষ হয়েছে, আমরা দেখতে পেরেছি। এখন পর্যন্ত সংঘর্ষ হচ্ছে, এই বিষয় নিয়ে কথা বলা হলো, এবং এই বিষয়টি আসলে কোন দিকে যাচ্ছে মোড়। শেখ হাসিনা পতনের আগে যে অবস্থা হয়েছিল, এখনো ঠিক শিক্ষার্থীরা মাঠে নেমে আন্দোলন করছে, পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া। এই যে এই বিষয়গুলো কিভাবে দেখছেন এবং আপনাদের মূল্যবান মতামত কি রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।